সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতিদিনের অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে। আজকেও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। প্রথমে দিনের শিরোনামগুলো বলতে চাই। বিদেশি শক্তির প্রভাবমুক্ত দেশ গড়তে হলে দরকার বাংলাদেশি জাতীয়তাবাদকে শক্তিশালী করা। বিএনপি নেতা ডক্টর মঈন খান এই কথা বলেছেন আজ এক অনুষ্ঠানে। জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে, এই অভিযোগ এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়, এনসিপি জোরালোভাবে কথা বলছে। জামাত ইসলামীর পক্ষ থেকে এই বক্তব্যগুলো আসছে বিভিন্নভাবে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে দল নিরপেক্ষ পুলিশ বাহিনী জরুরি, এই মত আজকে এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এই মতামত দিয়েছেন এবং তারাও সংস্কারের তাগিদ দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষ, ছাত্রদলের এক নেতা সেখানে নিহত হয়েছেন সংঘর্ষে। এগুলোই দিনের প্রধান খবর, কিন্তু মূলত নির্বাচনের প্রসঙ্গ এবং দলগুলোর বিভিন্ন বিষয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থান ক্রমশ স্পষ্ট হচ্ছে। সংস্কারের আলোচনা এখনও চলছে, কিন্তু এর গতিপথ কোন দিকে সেটা এখনই বলা মুশকিল। অন্তর্বর্তী সরকার নানা চ্যালেঞ্জের মুখোমুখি এবং জুলাই মাসের বিভিন্ন কর্মসূচি নিয়ে এনসিপি, বিএনপি এবং অন্যান্য যারা এই স্টেক হোল্ডার্স রয়েছেন প্রত্যেকেই সোচ্চার রয়েছেন এবং মাঠে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছেন। সব কিছুর মূলে জুলাই চেতনার কিভাবে বাস্তবায়ন হবে এবং কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের পথে সংস্কার এবং বিচার কাজের অগ্রগতি কতটুকু, সেই প্রসঙ্গগুলো বারবার উঠে আসছে। আজকের আলোচনায় স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বিএনপি, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাসস, স্বাগত আপনাকে। শুরু করতে চাই রতন ভাইয়ের কাছ থেকে। জুলাই মাসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, কর্মসূচি পালন করছেন বিভিন্ন সংগঠন। আজকে এনসিপির পক্ষ থেকেও একটি পদযাত্রা যে চলছে তার অংশ হিসেবে বগুড়ায় একটা পথসভায় বক্তব্য রাখছিলেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। তিনি আগেই শিরোনামে উল্লেখ করেছি যে সনদের দাবি, জুলাই মাসের মধ্যে সনদ চাওয়া হচ্ছে, সনদের দাবি রয়েছে। এ বিষয়ে খুব একটা কার্যকরী অগ্রগতি হয়েছে বলে মনে হচ্ছে না। বেশ কিছু বিষয় এখনও অনিষ্পন্ন রয়েছে। বিচার এবং সংস্কার ছাড়া তারা নির্বাচন করবে না বলে খুব জোরালোভাবে বক্তব্য দিচ্ছেন, কিন্তু সবাই বলছেন যে অন্তর্বর্তী সরকার এসেছে, একটা যে চ্যালেঞ্জগুলো তাদের মোকাবেলা করবার কথা সেগুলো তারা ক্রমাগতভাবে মোকাবেলা করছেন, কিন্তু তাদের ডেস্টিনেশন হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের একটা নতুন যাত্রা সূচনা হবে। সেটি নিয়ে রাজনীতি মহলে আলোচনা আছে, কিন্তু একই সঙ্গে এখন সংশয় তৈরি হচ্ছে ক্রমশ যে আসলে নির্বাচন, সংস্কার এবং বিচারের সঙ্গে নির্বাচন কতটা দূরে চলে যাচ্ছে কিনা, সেই প্রসঙ্গে আপনার বিশ্লেষণ শুনব। ধন্যবাদ। আমরা জুলাই প্রায় এক বছর পরে নতুন করে জুলাইকে দেখছি। জি, জুলাই আমাদের সংকল্প কি ছিল, জুলাইয়ের অর্জনটা কি, এবং জুলাই নিয়ে সংশয় তৈরি হচ্ছে কিনা। আমাদের এই ভূখণ্ডের অনেক সংগ্রামের মধ্যে 2024 সাল এবং তার জুলাই অভ্যুত্থান একটা নতুন ধরনের ধারা এবং একটা বিশিষ্ট রূপ নিয়ে আছে। এত ব্যাপকতায় আমাদের এখানে তো অভ্যুত্থান হয়েছে এই ভূখণ্ডের 3টা। আমরা 69-এর অভ্যুত্থান দেখেছি, শুনেছি, 90-এর অভ্যুত্থানে নিজেরা অংশগ্রহণ করেছি, আর এবারের অভ্যুত্থানে আমরা অভ্যুত্থানেও ছিলাম। তো ব্যাপকতার দিক থেকে এই অভ্যুত্থান সমস্ত কিছুকে ছাপিয়ে যাওয়ার মতো, অংশগ্রহণের ব্যাপকতায় নিশ্চয়ই। সাহসের দিক থেকেও এই অভ্যুত্থানের তুলনা নেই, আর অভ্যুত্থানের ত্যাগের দিক থেকেও এই অভ্যুত্থানের কোনো জুরি নেই। এত সশস্ত্র শক্তিকে মোকাবেলা করে সাধারণ মানুষের এই যে ঢল নামা, এটা বাংলাদেশকে অনেক দিন পর্যন্ত যেমন প্রেরণা দেবে, শাসকদেরকে অনেক দিন পর্যন্ত শিক্ষা দেবে। শাসকদেরকে শিক্ষা দেবে যে যতই নিপীড়ন চালাও না কেন জনগণের অভ্যুত্থানের কাছে কেউই টিকতে পারে না। আর জনগণকে প্রেরণা দেবে যে যতই হতাশা আসুক না কেন শেষ পর্যন্ত জনগণ রুখে দাঁড়ায়। সেরকম একটা সময় এখন আমাদের কয়েকটা বিষয় সামনে এসছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল, অভ্যুত্থানের পরে আমরা যে সময়টা পার করছি এর মধ্যে আমরা আমাদের কর্মকাণ্ডটা কী করেছি এবং আমরা ভবিষ্যতে কোথায় যেতে চাই, সেই দিকগুলো যদি দেখি,
আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন। তো বৈষম্যের তো নানা রূপ নানা দিক থেকে আছে। শিক্ষায় বৈষম্য কী, কৃষকের জীবনে বৈষম্য কী, বৈষম্য কি শুধু চাকরির ক্ষেত্রে? নারীর জীবনে বৈষম্য নাই, সংখ্যালঘুর জীবনে বৈষম্য নাই, আমাদের এখানে শ্রমিকের মজুরির বৈষম্য নাই, কৃষকের বৈষম্য নাই। যে কারণে দেখুন যারাই এমনকি সাংবাদিকতাদের মধ্যেও কত ধরনের বৈষম্যের মানে পীড়ন আছে, যে কারণে যে সকল স্তরের মানুষ যে এখানে নামলো, কারণ বৈষম্যের বেদনা সবার বুকে বেঁধেছিল। এই জন্য শেষ পর্যন্ত এটা শুধু ছাত্র অভ্যুত্থান থাকে নাই, এটা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। এরপরে এখন যে বিষয়টা নিয়ে বিতর্কটা ঘনীভূত হচ্ছে যে জুলাইয়ের ঘোষণাটা কি হবে, সংস্কার কি হবে, বিচার কি হবে এবং নির্বাচন কখন হবে। একটা জিনিস খেয়াল করার মতো, এ যাবৎকাল যত আন্দোলন হয়েছে, আন্দোলনের সময় কিন্তু একটা ঘোষণা থাকে। আমরা এরশাদ বিরোধী আন্দোলনে শেষ পর্যায়ে গিয়ে কিন্তু 3 জোটের একটা রূপরেখা, সেটা একটা ঘোষণার মতো ছিল। আমরা যারা ছাত্র আন্দোলন করেছি, আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের 10 দফা ছিল, 22 ছাত্র সংগঠনের দফা ছিল, কিংবা যদি আমরা স্বাধীনতার আগে বলি, আমাদের 6 দফা একটা ছিল, সেই দফা, কিংবা 69-এর 11 দফা ছিল, 66-র 6 দফা, 69-এর 11 দফা। এই দফাগুলোই কিন্তু 71-কে অনিবার্য করে তুলেছিল। ঠিক তেমনি সর্বদলীয় ছাত্রকের আন্দোলন বলি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আন্দোলন বলি, কৃষকদের 17টি কৃষক সংগঠনের আন্দোলন বলি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন বলি, এমন 3 জোটের রূপরেখা বলি, সব মিলে এরশাদ বিরোধী আন্দোলনটাকে একটা চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছিল। এবারও কিন্তু নানা দিক থেকে নানা ভূমিকা থাকলো, শেষ পর্যন্ত কিন্তু একটা জায়গায় কেন্দ্রীভূত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে যদি এগুলি ঘোষণা বলি, তো ঘোষণার একটা কনসেপ্ট তো আছেই, যে বৈষম্যের বিরুদ্ধে ঘোষণা তো ছিলই। এখন বৈষম্য কোথায় কোথায় আছে সেগুলো নিরসন করার কাজটা করা দরকার। এটা কিন্তু 1 বছরও করা হয়নি। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের এই ঘোষণাপত্র কিংবা জুলাইয়ের ঘোষণাপত্র লেখার দায়িত্ব কি তাহলে সরকারের? এটা তো আন্দোলনকারী সংস্থাগুলোর, আন্দোলনকারী সংগঠনগুলোর। কিন্তু আমরা দেখলাম এখানে একটা চাপানুতর চলছে যে কে এই ঘোষণাপত্র তৈরি করবে, ঘোষণায় কি থাকবে তা নিয়ে এই বিতর্ক। আন্দোলনের সময় লক্ষ্য ছিল সুনির্দিষ্ট, যে আমরা স্বৈরাচারী হাসিনার পদত্যাগ চাই, আমরা একটা নির্বাচনের নামে প্রতারণামূলক ব্যবস্থার অবসান চাই, আমরা দুর্নীতির অবসান চাই, দেশ থেকে টাকা পাচারের যে ঘটনা ঘটছে সেগুলোর অবসান চাই, এবং মানুষের উপর নিপীড়ন যে চলছে, গুম খুন, তার অবসান চাই। সব পথ গিয়ে, যেমন অল রোডস লিডস টু রোম, এরকম একটা কথা আছে, সব চাওয়াগুলো ছিল যে শেখ হাসিনাকে না সরালে, এবং বিশেষ করে 14, 18 এবং 24-এর নির্বাচনের পরে সবাই মনে করেছে যে নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার আর যাবে না, কারণ নির্বাচনকে এমনভাবে সে সাজিয়েছে, এমনভাবে নির্বাচন করছে যে নির্বাচন করে সরানো যাবে না, অভ্যুত্থান অনিবার্য। তাহলে এগুলো তো আমাদের একটা মানে ধারণা তৈরি হয়েছিল সবার। আমরা মনে করি এইটা নিয়ে যে একটা চাপানুতর চলছে, এর মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। আবার ধরুন বিচারের কথা দেখুন, এই যে বিচারের কথা, আমরা 71 সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা বলি, যুদ্ধাপরাধ বলি, তার বিচার হতে কতদিন লেগেছে, কিংবা শেখ মুজিব হত্যার বিচার হতে কতদিন লেগেছে। তাহলে যদি আমরা আমাদের অতীতের গণহত্যার বিচারের একটা দৃষ্টান্ত আছে, এমনকি শেখ মুজিব হত্যারও একটা বিচারের দৃষ্টান্ত আছে, এইটাকে যদি মাথায় রাখি, এখন এই অভ্যুত্থানের ফলে পরাজিত এবং পালিয়ে যাওয়া শক্তির বিচার যদি করতে চাই, তাহলে কতদিন লাগতে পারে, সেটার একটা হিসাব আমরা পেতে পারি। তাহলে এতদিন পর্যন্ত কি তাহলে নির্বাচন অপেক্ষা করবে? আর সংস্কার, এটা একটা চলমান প্রক্রিয়া, কোথায় কোথায় আমরা সংস্কার করব। ফলে আমরা মনে করি কি কখনো কখনো এই যে একটা আর একটাকে প্রতিপক্ষ করে ফেলা হচ্ছে, সবগুলো মিলে যে শেষ পর্যন্ত সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া, এই জায়গাটাই মনে হয় ব্যাহত হয়ে যাচ্ছে বারবার। জি, আচ্ছা, ব্যাহত হওয়ার পেছনে মানে সবারই একটা জাতির একটা আকাঙ্ক্ষা তো তৈরি হয়েছে, যেগুলো উনি একটা আউটলাইন দিয়েছেন। সেখানে বড় দল হিসেবে বিএনপির কাছে তো অনেক বেশি প্রত্যাশা, ছাত্রদেরও প্রত্যাশা, বা অন্য যারা রাজনীতিতে সক্রিয় আছেন সবারই, যে বিএনপি হচ্ছে কি পিভট, বিএনপি হচ্ছে মূল শক্তি, যারা এই পরিবর্তনের সূচনায় নেতৃত্ব দেবে, এবং যে সংস্কারের যে দাবি দাওয়াগুলো আসছে বা যে আকাঙ্ক্ষাগুলো আসছে, সেখানে কি মনে হচ্ছে বা এই ধরনের তাদের বক্তব্যে মনে হচ্ছে যে বিএনপি এখানে একটু বাধা সৃষ্টি করছে, বিএনপি অনেক কিছুতে একমত হচ্ছে না, যে কারণে যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা রিয়ালাইজ করা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি একটা বড় দল। বিএনপির অতীতে একের অধিকবার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে।
বিএনপি মানুষের কমিটমেন্টের সাথে যায় এরকম কাজ করে, যেটা পারে না সে কাজটা বিএনপি আগেই প্রতিবাদ করার চেষ্টা করে। লাইক দেখেন পরপর 2 বার প্রধানমন্ত্রীর পরে গ্যাপ দিয়ে একটা প্রধানমন্ত্রী বিএনপি এরকম বলেছিলেন, কিন্তু অন্যরা বলেছিলেন পরপর 2 বার আর হতে পারবে না, 2 এর অধিকবার না। এই কথাটা বিএনপির মধ্যে যদি কোনো মিনিমাম যদি কোনো ভিতরে কোনো রকম অন্য কিছু থাকতো তাহলে কিন্তু স্বীকার করে এক কথায় নিয়ে নিত, তাহলে কিন্তু বার্গেনিং হতো না। কারণ 2 বার মানে 10 বছর, 10 বছর পরে কি হবে, আরও অনেক সংশোধনী আছে, এই ধরনের টেন্ডেন্সি যদি থাকতো তাহলে বার্গেন হতো না। কিন্তু টেন্ডেন্সি নাই বলেই বার্গেনিং করেছে, এবং একটা পর্যায়ে যখন দেখেছে যে বেশিরভাগ দল যত ছোট দলই হোক সেই সম্মানটা বিএনপি রেখেছে, এবং ওই জায়গা থেকে বিএনপি সরে এসেছে। এবং যে জিনিসগুলো, যে সংস্কারের যেখানে যেখানে অনেকটা প্রতিবাদের মধ্যে ছিল বিএনপি, কারণ রাষ্ট্র যারা বলছে তারা কিন্তু তাদের কথা চিন্তা করছে, তারা কিন্তু রাষ্ট্র পরিচালনায় মেন ভূমিকায় কখনোই ছিল না, আগামী দিনেও আসার সম্ভাবনা দেখা যায় না ওইভাবে। তো সেইখানে তারপরেও কিন্তু বিএনপি তাদের কথা শুনেছে। আর তারা কি করেছে, তাদের সংখ্যালঘিষ্ঠতার জায়গা থেকে হিসাব করছে যে কতটুকু বাগিয়ে নেওয়া যায়। তো রাষ্ট্র তো এরকম না যে আপনার বাগিয়ে নেওয়ার মতো, রাষ্ট্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য একটা জায়গা, জনগণের ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছু চুলচেরা হিসাব করে যেটা ভালো হয় সেটা নিয়ে কাজ করবে। সেই কাজের চেয়ে যদি ব্যক্তি কাজটা বড় হয়ে যায়, যেমন ধরেন বিএনপি নিজে থেকে উচ্চ পরিষদ নিম্ন পরিষদ যেটা 31 দফার মধ্যে আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষ না থাকলেও চলে। তারপরেও কিন্তু বিএনপি সবার জন্য নজর দিয়েছে, এবং বিএনপি নিজে থেকে বলেছে যে বিএনপি একটা জাতীয় সরকার গঠন করতে চায়। জনাব তারেক রহমান নিজে একের অধিকবার আপনার বক্তৃতায় বলেছেন, এবং 31 দফার মধ্যে এরকম দেওয়া আছে যে সবাইকে নিয়েই কাজ করতে চায়। কারণ বিএনপি যে এই 18-19 বছর যে কষ্টটা করলো, সেখান থেকে বিএনপি অনেক কিছু বুঝেছে যে আসলে সবাইকে নিয়ে নেওয়ার বাইরে কোনো শান্তি নাই। তো তারপরেও যখন বিএনপিকে নিয়ে এই ধরনের কথা বলা হয়, সেটা যে সময় ক্ষেপণের জন্য, এটা বুঝতে কোনো বাকি থাকে না। এই সময় ক্ষেপণে যারা আজকে ক্ষমতার পেছন থেকে ক্ষমতাটা চালাচ্ছে, কারণ যারা আছেন সামনে তাদের অভিজ্ঞতা নাই, তাদের কোনো দল নাই, তারা কারো না কারো উপর ডিপেন্ড করেই চলতে হচ্ছে, কারণ এই ধরনের তাদের চিন্তা করার সময়ও নাই। তারা ব্যবসায়িক মহলই বেশি, বা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যাদের মাথা ব্যথা আছে এবং যারা তাদের উপর ভর করেছে, তারা কিন্তু কখনো ক্ষমতায় গেলেও, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, তখনও যদি তার মধ্যে মিনিমাম জবাবদিহিতা থাকে, আজকে যে সুবিধাটা ভোগ করছে তার কানাকড়িও ভোগ করতে পারবে না যদি তার মধ্যে জবাবদিহিতা থাকে। আর যদি সে পতিত ফ্যাসিস্টের মতো হয় যে কিসের জবাবদিহিতা, আমি রাষ্ট্র, যদি এটা মনে করে তাহলে আমার বলার কিছু নাই। কিন্তু মিনিমাম যদি থাকে, আজকে যে অন্যায় আচরণগুলোকে ন্যায় পরিণত করছে, তারা ওইটা করতে পারবে না বলেই তারা দেখছে যে এখন ভোট হলে তো আমি আসতেছি না, আমি পাচ্ছি না, আমি বিরোধী দল হব কিনা সন্দেহ আছে, তো আমি যেটা পাচ্ছি এটা তো আমি কখনোই পাবো না, আগামী 50 বছরে পাই কিনা সন্দেহ আছে, তো এটা আমার মন্দ কি। যে কারণে তারা সংস্কারের কথা বলে এবং বিচারের কথা বলে, আবার নতুন করে আরেকটা অংশীদারিত্ব নির্বাচনের কথা বলে তারা সময় ক্ষেপণের চেষ্টা করছে। আজকে বিএনপির একসাথে ছিল এক সময় জামাত, তারা আজকে এক কথা বলছে, তো সকালে একটা বলছে তো বিকালে আরেকটা বলছে, অনেকটা এরশাদের মতো। আজকে এক কথা বলছে তো কালকে আরেক কথা বলছে। এখন যদি বলে যে আপনার দেখেন যে ওনারা কি বলেছে, 13 তারিখে জনাব তারেক রহমান সাহেবের সাথে বসার আগে সরকার প্রধান, তার আগে ওনারা বলেছে যে নির্বাচন রোজার আগে হলে আমাদের আপত্তি নাই, রোজার আগে হয় বেটার। আবার এক সময় বলেছে ডিসেম্বরের মধ্যে হলেই ভালো। তো তারা যে নির্বাচন রোজার আগে হওয়ার জন্য বলছে, সেটাই কথা কিন্তু ওইভাবেই আসলো ফেব্রুয়ারির প্রথমার্ধ। তো রোজার আগে হবে, তখন কিন্তু তারা আবার বয়কট করে ফেললো সরকারের সাথে। তারা কিন্তু তখন আবার মৌনভাবে প্রতিবাদ করা শুরু করলো, এবং এখন তারা অন্য হিসেবে আরেকটা স্কেলের মধ্যে চলে যাচ্ছে। এবং এটা যে যাবে এটা আমরা জানি,
এটা সাধারণ জনগণ, এটা জানার জন্য রকেট সায়েন্স পড়তে হয় না, এটা সাধারণ জনগণ হিসেবেও জানা যায়। আর আমি একটা দলের প্রতিনিধিত্ব করি আপনাদের এখানে, সেটা তো আমাকে ওইভাবে আরও চিন্তা করে, এবং আমরা কতটা সমস্যা সংকুলের মধ্যে দিয়ে এত বছর যাচ্ছি এটা তো বোঝাই যায় যে আমাদের সঙ্গে কে কেমন করবে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে বা যারাই যেটাই করুক, দুঃখটা ওই জায়গায় যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য অন্য কেউ আর চেষ্টা করলো না। গণতন্ত্রের জন্যই কিন্তু এই সরকার, এই রেজিমটার পরিবর্তন। যদি 2008-এর নির্বাচনের পরে 14 নির্বাচনটা যদি ভালো হতো, তাহলে বিএনপি কিন্তু আপনার নির্বাচন বয়কট করতো না। 18 নির্বাচনটা যদি ভালো হতো, তাহলে কিন্তু 24-এ এসে আবার বয়কট করতো না। এই নির্বাচনের বয়কট এবং এই নির্বাচন কখনো আমিডামির নির্বাচন, কখনো রাতের ভোটের নির্বাচন, কখনো একচেটিয়া নির্বাচন, এই নির্বাচনগুলোর জন্যই কিন্তু একটা রেজিমের চরমভাবে পতন হতে বাধ্য হয়েছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে ভোট নিয়েই যদি আমার সব কিছু হয়, ভোটটা যদি ভালো হতো, কিংবা জহির ভাই যদি আপনার বিএনপি যদি 24-এ নির্বাচনে যেত, বিএনপি যদি মিনিমাম আওয়ামী লীগকে বিশ্বাস করতো, তাহলে 24-এ নির্বাচনে যেত। 24-এ নির্বাচনে গেলে কিন্তু এরকম 5ই আগস্টের জন্ম হতো না, হয়তো বা আরও 2 বছর, 5 বছর, 7 বছর পরে হতো। তাহলে বিএনপি যে নির্বাচনকে কেন্দ্র করে এত কিছু, তাহলে আজকে একটা সরকারের চেঞ্জ হয়েছে প্রায় 1 বছর। তাহলে এই নির্বাচন নিয়ে কেন টালবাহানা হবে? এই নির্বাচন ওনারা আসছেই তো একটা ভোট দিবে, ভোট করবে তারা, অনেকটা ইন্টারিম গভর্নমেন্ট মানে অনেকটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের মতো। আচ্ছা, ওনারা যদি না পারে তাহলে একটা নির্দলীয় সরকার গঠন করে দিবে। এবং যে সংস্কারটা প্রাথমিকভাবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো নির্বাচন সংশ্লিষ্ট, আপনার ইসি সংশ্লিষ্ট সংস্কার, আপনার এই যে পুলিশদের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার সংস্কার, যেটা পুলিশ যেটা ট্রমার মধ্যে চলছে। ভালো কথা বলেছেন, শৃঙ্খলা ফিরিয়ে আনা, পুলিশ বাহিনী সহ সামগ্রিকভাবে ল এন্ড অর্ডার ঠিক করা, এবং প্রশাসন যে জায়গায় প্রশাসনের একটা বিরাট ভূমিকা নির্বাচনে, সেই জায়গাগুলোয় কিন্তু এই সরকার যাচ্ছে না। নীলুফা আপা, আপনি বলছিলেন যে এই যে একটা কি বলে সমাজের শৃঙ্খলা আনা, পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা, সামগ্রিকভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করার কথা, কিন্তু দেখছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচনমুখী আলোচনার চাইতেও মানুষ বেশি এখন এই মুহূর্তে উদ্বিগ্ন হচ্ছে যে এক ধরনের অস্থিরতা চলছে, বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে এবং এগুলো ক্রমশ বাড়ছে। এগুলো কি আপনার জুলাই চেতনার সঙ্গে কতটা মানে আপনার সামঞ্জস্যপূর্ণ? এখন যা হচ্ছে A to Z, জহির ভাই, কোনোটাই জুলাই চেতনার সাথে যায় না। প্রথমে যদি আমি ধরি যে জুলাই চেতনা ভেতরে যাই থাক, বাইরে প্রথমে বলছিল তারা কোটা না মেধা, এখন কিন্তু তারা কোটায় ফিরে এসেছে। কোটা তাও যেমন তেমন কোটা না, একদম সংসদ থেকে শুরু করে উচ্চ কক্ষ থেকে শুরু করে চরমভাবে একদম শেষ জায়গাটা পর্যন্ত যারা জুলাইতে আহত হয়েছে, নিহত হয়েছে, তার পরিবার। আমার কথা, একবার আপনি থুক বরাদ্দ দিয়ে দেন, আমার দুঃখ নাই। তাদের পারলে আপনি রাষ্ট্র দিয়ে দেন, আমার দুঃখ নাই। কিন্তু আপনি কোটার নাম বলবেন কেন? আপনি ওইখানে মেধাবীদেরকে আপনি কেন আবারও ছোট করবেন? আপনি ওইখানে কেন বলবেন? এবং এইখানে আমি আরও একটা কথা বলি, একজন নারী হিসেবে, নারী কোটা কিন্তু কোনো নারীরা চায় নাই, কোনো নারী কিন্তু বলে না এটা রেখে দিতে হবে। আপনি দেখেন ওই এত বড় আন্দোলনে আমরা এখন মেয়েরা অর্ধেক বেশি শিক্ষিত হয়েছে, মেয়েরা ফিরে যেতে চায় না ওই জায়গাটায়, আর যে একদম পশ্চাৎপদতা, সেই জায়গায় আপনি দেখেন কোটা কোথায় রাখছে। আপনি 50টা থেকে 100টায় নারী কোটা উন্নীত করলো সংসদের এই যে সেকেন্ড ক্লাস নাগরিক, এই নারী কোটাটা আপনার 2025 সালে কি 50 থেকে 100টা উন্নতি করার কোনো দরকার ছিল? এটা তো প্রথমে হয়েছিল পশ্চাৎপদ দেখে, প্রথমে স্বাধীনতার পরে 15 জন দিয়ে শুরু হয়েছে। তো 15 জন তো আস্তে আস্তে কমার কথা, একমাত্র ভূত নাকি পিছন দিয়ে হাঁটে, পা পিছনে রেখে। তো বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে এটা বাড়তে বাড়তে এখন 100তে পড়ছে। আমরা তো এরকম দেশ চাই না। এইখানে গেল আপনার চাকরি, গেল আপনার যেইখানে ট্রান্সফার বদলি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্য সিন্ডিকেটদের হাতে, ওইখানে কোটার বাইরে কেউ, আপনি জান আমি যাই ব্যবসা করতে পারবো না, কোনো কাজ পেতে যাই আমরা ওই তাদের কোটার বাইরে আমরা কাজ করতে পারবো না। তাই সব জায়গায় প্রত্যেকটা জায়গায় যা ছিল আগে, যেখানে ঘুষ নিত 5 লাখ, ওইখানে এখন ঘুষ নেয় 7 লাখ। আগে যেখানে নিত 20 লাখ, ওইখানে নেয় 25 লাখ। তা এটার নাম কি কোটা?
আমরা তো এমন কোটার জন্য আমরা কেউই যুদ্ধ করি নাই। আপনি বলবেন যে আপনি কে? আমি নিজে রাতে আপনাদের সঙ্গে এইখানে কাজ করছি, দিনে মিছিল করছি, মিটিং করছি দলের, এবং বিএনপির সবচেয়ে বেশি শহীদের যদি ধরেন, বিএনপির সবচেয়ে বেশি শহীদের সংখ্যা, বিএনপিতে সবচেয়ে বেশি আহতের সংখ্যা খুব বেশি দূরে না, গত 1 তারিখে বিএনপি যে মিটিংটা করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমরা তো এই কথাটুকু বলার যোগ্যতা, ধরেন আমি যদি নাও থাকতাম তবু আমি এই কথাটা বলার যোগ্যতা রাখি, কারণ আমি এই দেশের নাগরিক। এগুলো কি শুরু হয়েছে? এগুলো লুটে পুটে খাওয়ার জন্য কি 1 জুলাই হয়েছিল? আপনার একজনকে অপমান করে কান ধরে একটা টিচারদেরকে উদ্বস করার জন্য কি জুলাই হয়েছিল? জুলাই হয়েছিল, 36 জুলাই হয়েছিল। আপনার যে কোনো জায়গায় যে কোনো মানুষকে আপনার মতের মিলল না, আপনি তাকে অপমান করলেন, মতের মিলল না, আপনি তাকে মেরে ফেললেন। একজন পুলিশ যখন পটিয়ায়, যখন পুলিশের ওসি যখন বলে যে আমার এখানে জন্ম কিন্তু আগস্টের পরে, আমি ওই রেজিমেন্ট না, তারপরেও তাকে যখন ক্লোজ করা হয়, এবং ঘটনার সে তো লিগ্যালের মধ্যে ছিল, ইললিগ্যালের মধ্যে ছিল না। এই অভিযোগ তো আপা বিএনপির বিরুদ্ধেও আছে, এই মব ভায়োলেন্সের প্রসঙ্গগুলি সব ঠিক আছে, আপনার কথা আমি ধরে নিলাম যে ঠিক আছে, আমরা তো মানুষ, ফেরেশতা না, শয়তানও না। এটা আইনের অনুশাসন কার হাতে? সরকারের হাতে। সরকার কেন করে না? জনাব তারেক রহমান আমাদের নেতা, উনি বলেছেন আমি বহিষ্কার বা স্থগিতর বাইরে কিছু করতে পারি না, আমার তো এর চেয়ে বেশি ক্ষমতা নাই। তাহলে এর চেয়ে বেশি ক্ষমতা যার সরকারের, আমি তাকে রিকোয়েস্ট করেছি, সরকারকে আমি বলেছি, এবং আইন শৃঙ্খলা যাদের কাছে তাদেরকেও আমি বলিয়েছি, জনাব রিজভী আহমেদকে দিয়ে, যে তারা যেন সাথে সাথে অ্যাকশনে যায়। তাহলে সেটা যদি না যায়, তার মানে কি বিএনপিকে পচানোর জন্য অন্য কাউকে দিয়ে, যেমন ধরেন আপনার মুরাদনগর যে ঘটনাটা ঘটলো, প্রথমে কি বললো যে বিএনপির লোক এটা করেছে, পরে জানা গেল কি সে আওয়ামী লীগও করে না, আওয়ামী লীগের 15 বছর চামচা ছিল, বিভিন্নভাবে সে দালালি করেছে, তারপরে আবার বিএনপিতে আসছে সেই একই দালালি করতে। এই মানুষগুলোর তো মৃত্যু হয় না। তো এই মানুষগুলো যদি এই সরকারের আমলেও যদি অ্যারেস্ট না হয়, এই সরকারের আমলেও যদি বিচারের আওতায় না আসে, তাহলে কবে আসবে? যখন রাজনীতিবিদদের হাতে ক্ষমতা থাকবে। জি, জনাব রাজিকুজ্জামান রতন, এই যে মানে আমরা যখন আলোচনা করছি তখন সব প্রবলেমগুলো সবাই মানে বুঝতে পারছি, ওয়ার দ্য শু পিঞ্চেস, কিন্তু ব্যবস্থা কেন নিচ্ছে না? অন্তর্বর্তী সরকারের অভিযোগ যে তাদের ক্ষমতা রয়েছে, অসীম ক্ষমতা রয়েছে, অনেক ম্যান্ডেট রয়েছে, কিন্তু শৃঙ্খলার ক্ষেত্রে কিংবা রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কিংবা আপনার যে বৈষম্যের কথা বললেন সেখানেও যে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বা দুর্নীতি দমনের ক্ষেত্রে যে প্রসঙ্গগুলো আপনি বলেছেন যে কিছু একটা বেসিক আকাঙ্ক্ষার ভিত্তিতে তো অন্তর্বর্তী সরকার কাজ করার কথা, সেখানে কোনো জায়গার মধ্যে রিমার্কেবল প্রোগ্রেস কেন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না মানে আসলে আমরা দেখতে চাচ্ছি না, মানে আছে প্রোগ্রেস না, দেখতে চাচ্ছি না মানে যারা ক্ষমতায় আছেন তারা দেখতে চাচ্ছে না। তারা মনে করছেন এইভাবে চলতে থাকুক, তাহলে দুটো প্রবলেম হবে। একটা হলো যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা অসম্মানিত হবে, মানুষ একসময় মনে করতে শুরু করবে যে পরিবর্তন করে তাহলে কি লাভ হলো। মানে যারা গতানুগতিক ব্যবস্থাটাকেই বহাল রাখতে চায়, এটাও একটা কৌশল হতে পারে যে এমন অবস্থায় করব যে মানুষ যেন মনে করে পরিবর্তন করে কোনো পরিবর্তন হলো না, এটার ফ্রাস্ট্রেশন। আর্ট হতে পারে এটার মধ্য দিয়ে তারা তাদের অবস্থানটাকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে এই দুই দিক থেকে তারা বেনিফিটটা নিতে চায়। তা না হলে অনেক আগে জ্যোতি বসু একবার পশ্চিমবঙ্গে বলেছিলেন, যদি কোনো সরকার না চায় তাহলে দাঙ্গা হতে পারে না। আমরা এখন মনে করি যদি সরকার প্রশ্রয় না দেয় কোথাও মব হতে পারে না। তাহলে মানে এখন তো 11 মাস 12 মাস হয়ে গেল, 12 মাস তো এনাফ টাইম। আর সবচেয়ে বড় কথা, মব সংস্কৃতির নামে যা হচ্ছে এইটাকে কখনো কখনো লেজিটিমেসি দেওয়ারও একটা চেষ্টা আছে। আমরা মনে করি যে কিভাবে লেজিটিমেসি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এটা স্বাভাবিক, এটা হচ্ছে অতীতের নানা ধরনের নির্যাতনের একটা প্রতিক্রিয়া। আচ্ছা, অতীতে দুঃশাসন ছিল বলে এখনও কি তাহলে দুঃশাসন চলবে? যদি বলে আগের অত্যাচারের প্রতিক্রিয়া এখন অত্যাচার, তাহলে কি দাঁড়ায়? তাহলে তো একটা পরিবর্তন হলো না, তাহলে তো হলো আবর্তন হলো, একই জিনিস আবর্তিত হতে থাকলো। ঘটনাটা এরকম হতে পারত যে যারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছেন এসে তারা ঘোষণা দিলেন যে দেখুন, বহু আকাঙ্ক্ষার, বহু বেদনার, বহু সংগ্রামের ফল এই অন্তর্বর্তীকালীন সরকার। অন্তত আমরা যে কয়দিন থাকবো আমাদের কথাটা একটু শুনুন। ছাত্রদের বলতে যে তোমরা তোমাদের অসাধ্য সাধন করেছো, তোমরা জাতির প্রতি তোমাদের দায় পালন করেছো, বিবেকের প্রতি দায় পালন করেছো, এখন তোমরা পড়াশোনায় যাও।
না, কিন্তু ছাত্রদেরকে তো ক্ষমতাও দিয়ে দেওয়া হয়েছে, বা ছাত্ররা ক্ষমতা সেটাই নিয়েও বলছি, আমরা কি করতে- যদি নিয়ে থাকে তো তারা তো শৃঙ্খলা আনার দায়িত্ব, পুনর্গঠনের দায়িত্ব, এগুলো তো সবকিছু তাদের হাতেই ছিল। না, সেটা না, আমি বলছি যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা কি ছিল? না, অন্তর্বর্তী সরকারের তো ছাত্র প্রতিনিধিরাও আছে। সেটা তখন আর সেটা অন্তর্বর্তীকালীন সরকার থাকলেন না, সেটা হলো অভ্যুত্থানকারীদের সরকার। আর অভ্যুত্থানকারীদের সরকার তারা তখন মনে করলো আমরা যেহেতু অভ্যুত্থান করেছি, এবং তারপরে সমস্ত ক্রেডিট দিয়ে দেওয়া হলো এদেরকে। সাধারণ মানুষ তারা স্বীকৃতির বাইরে চলে গেল, রাজনৈতিক দলগুলো তারা তারা স্বীকৃতির বাইরে চলে গেল, এবং কখনো কখনো রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করা শুরু হয়ে গেল। এই যে তখন অন্তর্বর্তীকালীন সরকার কি করলেন, দুটো জিনিস হয়ে গেল। প্রথমত, রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করতে গিয়ে তাদের সমর্থন হারিয়ে ফেললেন। দুই, না, কিন্তু উপেক্ষা কিভাবে হলো? লন্ডনে গিয়ে উনি একটা এক্সক্লুসিভ মিটিং করলেন কতদিন পরে? সরকারের প্রধান কতদিন পরে 10 মাস। হ্যাঁ, এবং তার আগে আবার অনেকে বলছে যদি আবার ইশরাককে কেন্দ্র করে এই ধরনের ঘটনা না ঘটতো তাহলে হয়তো তার লন্ডন সফর নাও হতে পারতো। তাহলে এটাও যে খুব মানে প্রয়োজনের স্বীকৃতি দিয়ে তা নয়, এটা প্রয়োজনের চাপে পড়ে। ওকে। তো ফলে আমরা মনে করি যে ঘটনাগুলোকে যদি আমরা একটু দেখি, দারুণ একটা সম্ভাবনার জায়গায় বাংলাদেশ, যে 15টা বছর নানা নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে যে দেশ একটা অভ্যুত্থান করলো, সেই অভ্যুত্থানের জনগণের যে চেতনার একটা মান উন্নত জায়গায় উঠেছিল, সেই জায়গায় মানুষ বলতে পারতো দেখো আমরা একটা অত্যাচারী শাসককে সরিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছি। একটা পজিটিভ দৃষ্টান্ত কি আমরা তৈরি করব না? মানুষও সবসময় অন্ধকার থেকে আলোতে যেতে চায়। যদি দেখে অন্ধকার থেকে আরও অন্ধকারের দিকে চলে যাচ্ছে, তখন মানুষের মধ্যে হতাশা আসে। এবং আমরা যেটা এখন মনে করি, বৈষম্যের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কোথায় কোথায় হাত দেওয়া, আচ্ছা শেয়ার বাজারের যে লুটপাট দুর্নীতি, সেগুলো বন্ধ করার ক্ষেত্রে পদক্ষেপ কী হলো? ব্যাংকিং সেক্টরের যে দুর্নীতি, বলা হয়েছে যে আগের সরকার টাকা ছাপিয়ে অর্থনৈতিক ব্যবস্থাটাকে মানে জটিল পঙ্গু করে দিয়েছে, তাহলে আবার টাকা ছাপানোর জায়গায় প্রচুর রেমিটেন্সের ফ্লোর কারণে তো এখন রিজার্ভ বেড়েছে, কিন্তু একটা হচ্ছে যে ব্যক্তি খাতে কোনো বিনিয়োগ বাড়েনি, যদিও ফরেন বিনিয়োগের ব্যাপারে আমরা নানা ধরনের প্রদর্শনী দেখছি। তাহলে আমরা ছোট্ট একটা উদাহরণ যদি দেখি, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা কত ধরনের জটিলতার মধ্যে আকীর্ণ। সেখানে জাতিগত দাঙ্গা আছে, সেখানে ধর্মীয় বিষয় আছে, সেখানে ধরেন তামিল শৃঙ্খলী বিরোধ আছে। তারপরেও অভ্যুত্থানের পরে দেখেন কিভাবে এই দেশটা গোটা জাতির একটা আস্থা অর্জন করে সে 2 বছরের মধ্যে বলতে পারলো যে 28 সালের মধ্যে আমরা আমাদের সমস্ত ঋণ শোধ করে দেবো। প্রথম তো বাংলাদেশের ঋণটা শোধ করে দিয়েছে, শোধ করে দেবো। 2 নম্বর হচ্ছে তারা বললেন যে এবারের বাজেট দেখালেন, এই বাজেট তাহলে বাজেটের নজরটা কোন দিকে হবে? আগের সরকারের নজর কোন দিকে ছিল, এবারের নজর কোন দিকে হবে? আমরা তো আমাদের সেরা সেরা মানুষদেরকে বিভিন্ন পদে বসিয়েছি, সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলি, সেটা অর্থ মন্ত্রণালয় বলি, সেটা শিক্ষা মন্ত্রণালয় বলি, এমনকি আমাদের যতগুলো জায়গা আছে, এই সেরা সেরা মানুষগুলোর থাকার পরেও আমাদের বাজেটটার হালটা দেখুন তো। একই বাজেট তো মনে হলো যে ঘষা মাজার বাজেট। আগে এখানে 5 লেখা ছিল, এখানে ঘষে আমি 4 লিখে দিলাম। এখানে 3 লেখা ছিল, এটাকে ঘষে আমি 3.5 করে দিলাম। তাছাড়া বাজেটের নীতিগত পরিবর্তনটা কি হলো, পদ্ধতিগত পরিবর্তন কি হলো, কর সংগ্রহের পরিবর্তনটা কি হলো, কর আরোপের বিষয়টা কি হলো, এখান থেকে দর্শনগত কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, কিছু নাই। তাহলে আমরা না অভ্যুত্থান করলাম, এটা তো অভ্যুত্থান মানে কি আগেরটাকে আমি উল্টে দিলাম, তা আগেরটাকে উল্টে দিয়ে দিলে পরেরটাই হয়ে গেল। তো এই জন্য আমরা মনে করি যে অভ্যুত্থানের একটা কমিটমেন্ট লাগে। জনগণ কিন্তু তার সর্বোচ্চ ত্যাগ করেছে। যদি ধরুন এই জুলাই মাসটাই ধরুন, জুলাই মাসের 16 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই বাংলাদেশ যে পর্যায়টা অতিক্রম করেছে, এই পর্যায়টা আমাদের বহুদিন আমাদের চেতনায় যেন থাকে, যে কিভাবে মানুষ কারফিউকে উপেক্ষা করতে পারে, কিভাবে মানুষ গুলির সামনে দাঁড়াতে পারে। প্রতিদিন আমরা, আপনারা খবর দিয়েছেন কি যে আজকে 67 জন, কালকে 69 জন, পরশুদিন 123 জন মৃত্যুর তালিকাগুলো দিয়েছেন আপনারা। কিন্তু জনাব রতন, এটা তো একটা সার্বজনীন আন্দোলন, যেটা বলেন সার্বজনীন আন্দোলনে রূপান্তরিত হয়েছে, যেটা ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন সেটা ছাত্র জনতা শ্রমিক সর্বস্তরের মানুষ হয়েছে। কিন্তু পরবর্তীতে এই আলোচনাটা অনেক বেশি মাত্রায় এসেছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী এই আন্দোলনের ক্রেডিটটা। আমি দুটো কথা বলে একটু শেষ করে, এই দুটো কথা আমাদেরকে কনফিউজ করে দিল। প্রথমে বলা হলো এটা মেটিকুলাস ডিজাইন, এটা উপরের পর্যায় থেকে বলা হলো। দ্বিতীয়ত বলা হলো ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে বলা উচিত ছিল যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তার ফলে আমি বসেছি, আমার সবার প্রতি আমার কমিটমেন্ট আছে। তাহলে নিয়োগকর্তার প্রতি কমিটমেন্ট অথবা খুব মেটিকুলাস ডিজাইন। তাহলে এত মানুষ যারা একটা অত্যাচারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে জীবন দিল, তারা বলে আমরা আবার কোন ডিজাইনের পার্ট? তাহলে এই ধরনের বিষয়গুলো কিন্তু ধরুন উচ্চ পর্যায় থেকে বলার মধ্য দিয়ে
আসলে অভ্যুত্থানের মধ্যে যেটা নৈতিক জাগরণ ঘটেছিল, সেই জাগরণের জায়গাটা একটা মুক্ত। জি, আচ্ছা নীলুফার আপা, আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর আচরণ, তাদের মনোভাব, দীর্ঘদিন রাজনীতি করার কারণে বড় দল হিসেবে সেগুলো তো আপনাদের খুব ভালোই জানা আছে এবং এগুলোই স্বাভাবিক হয়ে থাকে। কিন্তু যদি ধরে নেন যে এগুলো খুবই পরিকল্পিত, নির্বাচনকে ডেফার করার জন্য, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এবং একটা রাজনীতিতে একটা সুবিধা আদায় করে নেওয়ার হয়তো একটা কষ্ট চলতে পারে আগামী দিনের ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে, সেটা পার্লামেন্ট বলেন কিংবা ওভারঅল রাষ্ট্রযন্ত্রের মধ্যে একটা প্রভাব প্রতিপত্তি, মানে যে সুযোগটা তৈরি হয়েছে সেটা কেউই হাতছাড়া করতে চায় না। এমন একটা পরিস্থিতিতে বিএনপি একটা বড় দল হিসেবে তারা, আপনি বললেন যে হ্যাঁ, দলের পক্ষ থেকে নানা ধরনের বার্তা দেওয়া হচ্ছে যে যাতে দেশে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণের ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরা যুক্ত থাকলে চাঁদাবাজির সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে, তাহলে সরকার ব্যবস্থা নেবে। এখন এরকম একটা কঠিন সময়ের মধ্যে বিএনপির দিক নির্দেশনাটা কি? ধরেন নির্বাচন বিলম্বিত হচ্ছে বা বিভিন্ন অজুহাতে, এখন যেটা আপনার আজকে নাহিদ ইসলাম বলেছেন যে তারা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে চান না, তারা খেলার নিয়ম বদলাতে এসেছেন, খেলার নিয়ম পরিবর্তন করবেন এবং সেখানে যুব সমাজের জায়গা করে দিতে হবে। সেখানে বিএনপির রাজনীতিতে এগুলো একটা বড় ধরনের ধাক্কা কিনা, যে বিএনপি যেভাবে ডিজাইন করছে, যেভাবে চেয়েছে, আওয়ামী লীগের বিকল্প হিসাবে নিজেকে ভেবেছে, সেখানে আপনারা একটা বড় ধরনের কি বলবো যে একটা শিফট দেখতে পাচ্ছেন কিনা রাজনীতিতে? দেখেন, আপনি অনেকগুলো কথা বলছেন, এটা বলতে গেলে 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা লাগবে, তা আপনি তখন 5 মিনিটে বলতে হবে। যে কথাটা বলছে যুব সমাজের জন্য তারা নতুন কিছু করতে চায়, নতুন, বিএনপি একটা বড় দল, আমি আবারও বলছি, তার রাজনৈতিক সরকারের ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে এবং অনেক টানাপোড়েনে এই 18 বছরে জর্জরিত। সেই জর্জরিতর জায়গা থেকে নিজেই কিন্তু অনেকগুলো আপনার সংস্কার দিয়েছে, ঘোষণা দিয়েছে। এটা কিন্তু এই সরকারের সময় না, এই সরকার আসার আরও 1.5 বছর আগে। তো 1.5 বছর 1.5-2 বছর আগে যদি দিয়ে থাকে, তারপরে যদি কেউ বলে, তাহলে সে তার ইন্টেনশন ভালো না, এটা জানতে হবে, বুঝতে হবে। আপনার কিছু কিছু জিনিস আছে আপনার অপরিবর্তনীয়, যেমন সদা সত্য কথা বলিবে, যে পৃথিবীতে যে সময়টায় আসুক না কেন এটার পরিবর্তন করা যায় না। ঠিক তেমনি রাষ্ট্রের যে সংবিধান 72-এর সংবিধান, আমি তো আওয়ামী লীগ জীবনও করিনি, আমার জন্মই বিএনপি পরিবারে, আমি ওইখানেই বড় হওয়া এবং আমি ছাত্রদল করা একটা মেয়ে। তারপরেও আমি বলছি ওটা তো একটা নতুন দেশের নতুন একটা সংবিধান, সব ভালো ভালো জায়গা থেকে নিয়ে এসেছে। যেমন আপনার, আমি যদি এই প্রমাণটা দিতে চাই, ব্রিটেনের সংবিধানের বয়স প্রায় 1000 বছর, 700-800 অলিখিত সংবিধান আছে, প্রথাগত সংবিধান, সেটা চলছে, সেটার কিন্তু কোনো নরণচরণ হয় নাই, কোথাও কোনো ফুল স্টপ দাড়ি কমা সরে নাই। তো সেইখানে বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধান নিয়ে কোনো সময় কোনো নেতা নেত্রী ওটা বলে নাই। সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে, আইনের অনুশাসন হাতে তুলে নেওয়া হয়েছে। এই সংবিধানে আপনার মনে করেন যে 28-এর খতে আছে নারী পুরুষ, উঁচু নিচু, ধনী দরিদ্র সবাই সমান। এটার আমি বা আপনি চেঞ্জ করে কোথায় যাব? আমরা তো এটা পালনই করি নাই। আপনি তো নারীদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক রেখেছেন, তো আপনি পালন করেন নাই, দোষটা হলো আপনার পূর্বপুরুষ পালন করে নাই, দোষটা তার, আপনার পরবর্তী প্রজন্ম পালন করে নাই, দোষটা তার। তো সংবিধানের কিন্তু এখানে কোনো দোষ নাই। সংবিধান যদি আপনি চেঞ্জ করতে চান, কাটাছেঁড়া করতে চান, ওইখানে আপনি কি বসাবেন? কোনো কিছুই আপনি বসাইতেও পারবেন না, কাটতেও পারবেন না। তো তাইলে তারা যারা সনদের কথা বলছে, স্বাভাবিক যদি কোনো পরিবর্তন আসে, সংবিধান পুনর্লিখনের কথা বলছে, আপনার প্রোক্লেমেশনের কথা বলছে, ঘোষণাপত্রের কথা বলছে, গণপরিষদ নির্বাচনের কথা বলছে। সেইখানে আইন উপদেষ্টা কি বলছে, যে আসলে কয়েকদিন আগে বলেছেন উনি, যে আসলে ঘোষণাপত্র যে কি হবে আমি নিজেও জানি না। এই ঘোষণাপত্রের উপরে আপনি একটু বিস্তারিত বলবেন। যে একটা অভূতপূর্ব ঐক্যের কথা আপনি সূচনা করে বলেছিলেন, জাতির মধ্যে, রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে, দলমত সবার মধ্যেই ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য তৈরি হয়েছে এবং সেই জাগরণের ভিতর দিয়েই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু 12 মাসের মধ্যেই মানে একটা কি বলবো যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। সব জায়গার মধ্যে এক ধরনের কি বলবো একটা কনফিউশন তৈরি হচ্ছে। যে নীলুফার চৌধুরী মনি আপু বলছিলেন যে 3টা প্রতারণামূলক ভোটের খেসারত হিসেবেই তো মানে ফ্যাসিবাদী সরকারের একটা মূল মানে কি বলবো যে অপরাধের জায়গা, যে মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই জায়গার মধ্যে কোনো অগ্রগতি নাই। তো সব কিছু মিলিয়ে 1 বছরেই এত মানে কি বলবো একটা ফ্রাস্ট্রেটিং অবস্থা তৈরি হওয়ার পেছনে কারণটা কি?
একটা জিনিস আপনি খেয়াল করবেন, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে যেখানে মাস আপসার্জ হয়েছে, মাস আপসার্জ যেহেতু আইন মেনে হয় না, ফলে তারপরে একটা ললেসনেস অপারেট করে, সে কারণে সবাই চেষ্টা করেন খুব দ্রুততম সময়ের মধ্যে আবার একটা গণতান্ত্রিক আইনের ধারায় যেন দেশটা ফিরে আসে। আমাদের এখন দেখুন 69 অভ্যুত্থানের পরে কিন্তু নির্বাচন হয়েছে, 70-এর নির্বাচন, 90-এর গণঅভ্যুত্থানের পরে কিন্তু একটা নির্বাচন দিতে হয়েছে। এইবার একটা জিনিস হলো, অভ্যুত্থানের পরে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে গেল। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন থাকবেন, এইটা যেহেতু নির্বাচনের সময়টা চলে যায়নি, কেন চলে যায় না, এই যে প্রলম্বিত হয়েছে, এর মধ্যে 3টা জিনিস হয়েছে। না, নির্বাচন প্রলম্বিত হওয়ার কে নির্বাচনের রোডম্যাপ তো প্রফেসর ইউনূস তো শুরুতেই বলে দিয়েছেন যে জুনের বিয়ন্ড যাবে না। না, এটা উনি বারবার বলছেন যে জুনের বিয়ন্ডে যাবে না। এখন আপনি ধরেন ফেব্রুয়ারিতে আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী হলো না, বা ডিসেম্বরে হলো না, তো এপ্রিলেও যদি এপ্রিলেও যদি না হয়, ধরে নিলাম যে অনেক কনফিউশন, অনেক আনসার্টেনটি, কিন্তু উনি তো আপনাকে সার্টেন করেছেন যে জুনের ওদিকে উনি যাবেন না। না, এটা কখন করেছেন তিনি? তারও আগে সেনাপ্রধান বলেছিলেন যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে। আচ্ছা, গেল, তখনও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো ঘোষণা পাওয়া যায়নি। রাজনৈতিক দলগুলো বারবার বলছেন একটা রোড ম্যাপ থাকুক। রোড ম্যাপ থাকলে দুটো জিনিস থাকে, রাজনৈতিক দলগুলোর সামনেও একটা টাইম থাকে, আর যারা ক্ষমতা আছেন তাদেরও একটা সময়সীমা থাকে। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ থাকে সেটা হলো যারা পুলিশ এবং প্রশাসন, তারা বুঝবে যে এই সরকারের পরে কিন্তু নির্বাচিত একটা সরকার আসতে যাচ্ছে এখন। আর যাদেরকে আমরা বলি সাধারণ মানুষ, তারাও তাহলে তাদের দাবি দেওয়াটা কার কাছে জানাবে, কতদিন পরে জানাবে, এবং দাবি আদায়ের পথগুলো কি হবে, সবই ঠিক করা যেত। এখন তার মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তার জানা নেই। কোনো একটা দাবি জানালে বলে অন্তর্বর্তীকালীন সরকার তো দাবি মানার কোনো ক্ষমতা নাই, ফলে সব জায়গায় কিন্তু একটা কেওয়াস তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে যে যেভাবে পারে তার ক্ষমতা প্রদর্শন করছে। আমরা বলছি এটার ক্ষমতা প্রদর্শনের একটা অভূতপূর্ব সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আসলে দরকার ছিল এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা সর্বোচ্চ উদ্যোগ, এবং সেই ক্ষেত্রে আমাদের উপদেষ্টারা যদি বারবার বলতেন আমরা কিন্তু একটা মানে অভ্যুত্থান পরবর্তী উন্নততর সমাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়ে এখানে এসেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। সেটা তো বলছেনই যে সংস্কার, আপনারা কতটুকু সংস্কার চান, কম সংস্কার চাইলে দ্রুত নির্বাচন, বেশি সংস্কার চাইলে একটু দেরি হবে, সেটাও জুনের বিয়ন্ডে যাবে না, কম সংস্কার চাইলে অল্প। আপনি এটা বলে আপনি আমাকে বললেন আমরা সংবিধান পুনর্লিখন করব, তো মানুষ বলল আসলে সংবিধান পুনর্লিখন করার জন্য কাজ তো আপনার না, বন্ধ দেওয়ার কাজও আপনার না, করিডোর দেওয়ার আলোচনাও আপনার না, এগুলো আপনি এত বড় বড় প্রজেক্ট কেন নিচ্ছেন? তারপর আপনার আরো ছোট প্রজেক্টও নিয়েছেন এবং কিছু কনফিউজিং প্রজেক্টও নিয়েছেন। ছোট প্রজেক্টের মধ্যে যেমন না, আবার এটা তো শুনছি যে না করিডোরের কোনো আলোচনাই হয় নাই বা বন্দরের বিষয়ে, এটাও তো বলছেন, মানে আপনাকে তো এশিওর করছেন। 4 রকমের কথা শুনেছি। প্রথমে বলেছেন যে এটা আমাদের প্রস্তাব ছিল না, এটা জাতিসংঘের প্রস্তাব। পরে জাতিসংঘ বলল যে না, আমাদের এরকম কোনো প্রস্তাবই ছিল না। তারপরে না, আমরা এরকম আলোচনা করিই নেই। তারপর আবার বলছে যে এটা কোনোদিনই দেওয়া হবে না। হ্যাঁ, আবার বললো করিডোর না, এটা চ্যানেলও হইতে পারে। হ্যাঁ, তো এই মানুষ তখন মনে করে বাবা এটাও হইতে পারে, ওটাও হইতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার অন্তরে যে কি আছে আমরা ঠিক বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আসছি, সময় কম যেহেতু, নীলুফার আপা, যে অন্তর্বর্তী সরকারকে, এটাই স্বাভাবিক, শনি সরকারে আছেন, ওনাকে আমরা অ্যাকাউন্টেবল করব, প্রশ্ন করব, অনেক সময় আনডিউ ক্রিটিসিজমও তাদের সহ্য করতে হবে, এবং সেটা হচ্ছেও তাদেরকে, ঠিক আছে এটা ধরেন। কিন্তু ওনাদের উপরে তো একটা অন্য দলগুলোর তো একটা আকাঙ্ক্ষার চাপ আছে। বিএনপি যেরকম চাইছে যে না, হ্যাঁ আমাদের একটা নির্বাচন করেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের একটা সরকার গঠন করবে, তারা বড় ইস্যুগুলোতে এবং দেশের শান্তি শৃঙ্খলার ইস্যুতে তারা কাজ করবে, সবাইকে নিয়ে কাজ করবে, যেটা আপনাদের 31 দফা আছে বা জাতীয় সরকারের প্রপোজাল। কিন্তু অন্য দলগুলো যদি অন্তর্বর্তী সরকারকে মোটিভেট করে, অন্য দলগুলোর আকাঙ্ক্ষার চাপের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে তো তারা নিরুপায় হয়ে যাবে। ধরেন জামাত ইসলামী যদি বলে, যেমন জামাতের আমির বলেছেন, যেমন এনসিপির নাহিদ বা আপনার আহ্বায়ক উনি বলছেন, বা অন্যান্য দলগুলো বলছেন যে না, আমরা তো এই জন্য বিপ্লব করি নাই, এই জন্য তো অভ্যুত্থান করি নাই যে আমরা একটা ভোট করে আগে যেমন তেমন সরকার একটা প্রতিষ্ঠিত হবে, সেটা আমাদের লক্ষ্য নয়। আমাদের বিচার সুসম্পন্ন করতে হবে, আমাদের সংস্কার। যদি সেরকম একটা শর্তের বেড়াজালে অন্তর্বর্তী সরকার পড়ে যায়, বিএনপির এখানে কি করণীয়? দেখেন, সরকার তো শর্তের বেড়াজালে পড়েও গিয়েছিল। সরকার, আপনার মনে আছে নিশ্চয়ই, জাপানে সরকার গিয়ে বলেছিল যে একটা দল মাত্র নির্বাচন চায়। তো তারপরে এসেই আমরা যখন বললাম যে ওনারা অসত্য বলছেন, তারপরে এসে কিন্তু ওনারা সব দল নিয়ে বসলেন এবং দেখলেন যে প্রায় 30-এর কাছাকাছি দল নির্বাচন চায়। এই যে অসত্যটা ধরা পড়লো, এবং উনি তখন ওনারা কি চেয়েছিলেন যে ওনারা যাদেরকে সাপোর্ট করেন তারা হয়তো তাদের পক্ষে আবার আরেকটা
সাইলেন্ট মব তৈরি করবে, যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল 144 ধারা ভঙ্গ করে, কিন্তু তারা ওইখানে ফেল করেছে, তাদের লোক হয়েছে 14 জন। তো তারা ওইখানে ফেল করাতে, এবং কোনো দল আপনার 2 নৌকায় পা রেখেছে, 2 জায়গায়, যে ধরি মাছ না ছুঁই পানি। একবার বলেছে যে হ্যাঁ নির্বাচন দেরি হওয়া দরকার, আবার বলেছে কাছে তাড়াতাড়ি করা দরকার। এই টাইপের অনেকেই অনেক চিন্তা করেছে। তাতে কি হয়েছে, আপনার বিএনপি একটা দল, অনেক বড় দল বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে, আর বাকি যে দলগুলো আছে তারা তো ওরকম না যে তার সরকারের দিকে প্রভাব রাখবে। যদি তাই রাখতো তাহলে সরকারের কিন্তু লন্ডন যেতে হতো না, এটা স্বাভাবিক প্রশ্ন। আপনি যখন হাতের নাগালে একটা জিনিস পাবেন তখন আপনি কোটি কোটি টাকা খরচ করে সরকারের টাকার উপর দিয়ে আপনি আরেকখানে গিয়ে এইটা করতে পারেন না। সেটা তো দ্বিপক্ষীয় সফরে গেছেন। দ্বিপক্ষীয় সফরে এগুলা বলাই যায়। এইসব সফরে যাওয়ার জন্য কোনো রাষ্ট্রপ্রধান ওইভাবে যান না। এই যে সফরগুলোতে গেছে ওগুলা কোনো প্রতিনিধি পাঠালেই হয়ে যায়। তো যাই হোক, আমরা যেটা বলছি যে বিএনপি ছাড়া যদি এই সরকার মনে করে, বিএনপি একটা ইস্টাকরে নিয়ে যদি সরকারের লন্ডন যেতে হয়, তাহলে বিএনপি আন্দোলন করলে, বিএনপি আন্দোলন করতে চায় না। কত মানুষের বিরুদ্ধে আন্দোলন করা যায়? একটা সরকার, পতিত সরকার, স্বৈরা সরকার, আপনার ফ্যাসিস্ট সরকার, তাকে ওঠানোর জন্য বিএনপির কত সমস্যা হয়েছে। এবং এই যে জিও পলিটিক্সটা, এখানে জিও পলিটিক্সটা যেভাবে তাদের ইউটিলাইজ করেছে, যে বিএনপির মাধ্যমে এই সরকারকে বিদায় জানাবে না, তারা অন্য মাধ্যমে জানাবে। কারণ আমার মনে হয় যে -2 ফর্মুলা তারা ভুলতে পারে নাই, যারা এক সময় 1-11 সময় -2 ফর্মুলার কথা উচ্চবাচ্যে বলেছিলেন। তো তারা ভুলতে পারে নাই বলেই তারা কিন্তু বিএনপির হাত দিয়ে, বিএনপি নইলে 28শে অক্টোবর যে বড় একটা মিটিং হয়েছে, আপনার 10ই অক্টোবর তার আগের বছর যে বড় মিটিংটা শেষ পর্যন্ত পল্টন থেকে নিয়ে আরেকখানে নিয়ে যেতে বাধ্য করেছে, এগুলো কিন্তু আওয়ামী লীগ কয়েকজন ছাত্র সামনে ছিল, পারে নাই, তাহলে ওইটাও পারতো না। এটা তারা চায় নাই, যারা মোড়ল, সারা বিশ্বের মোড়ল যারা, তারা চায় নাই। তো তারা চায় নাই বলেই বিএনপি হয়তো অনেক কিছু করতে পারে না, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের তখন কিন্তু হয় অ্যাডভান্স করো, না হয় তুমি মারা যাও। তো বিএনপি তো আর যাই হোক মারা যাইতে চাবে না, সে বেঁচে থাকতেই চাইবে। তো আমরা মনে করি যে আর কোনো সরকারের বিপক্ষে এরকম করে আমরা আন্দোলন করি না, তার আগেই ইন্টারিম গভর্নমেন্টের সেই বোধোদয়টা হোক যে এই দেশের মানুষ কি চায়, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দেব। এই একটা নিশ্চয়তাই চাওয়ার জন্য এত কিছু হয়েছে। সেই একটা নিশ্চয়তা যদি তারা না দিতে পারে, তা সেই এত বড় দল, এত বড় স্বৈরাশাসক, এত বড় ফ্যাসিস্ট টিকতে পারে নাই, তারা কিভাবে টিকবে? যত কিছুই করুক না কেন, আমি শেষ করে দিচ্ছি, যে যারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা চায়, তারা যদি এতই সহজে পারতো তাহলে কিন্তু 18-19 বছর লাগতো না। এখনও কিন্তু -2 হয় নাই, দলগুলো বেঁচে আছে, নেতারাও বেঁচে আছে। তো এই যে এত বড় বড় দেশগুলোর এত কিন্তু কষ্ট করতে হতো না। তার মানে বাংলাদেশের অনেক কিছুই বাংলাদেশের রাজনীতিটা অন্য দেশের মতো না, অনেক কিছুই, যে কারণে এই দেশের মানুষ মরতে জানে, এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে। এই জায়গাটায় আমরা মনে করি যে তাদেরও বুঝতে হবে যে আপনারা যেটা গো ধরে বসে আছেন যে -2 করবেন, সেটাই সবসময় যে এস্টাবলিশড হবে এমন না। জি, যেমন রতন, একটা বিষয় হচ্ছে যে ধরে নিলাম যে কোনো সরকারের ভেতরে কারো হয়তো যে অভিযোগ বা আলোচনাগুলো আসে যে তাদের গুডউইলের অভাব আছে, যে টাইমলি ইলেকশন করে চলে যাওয়া, এখানে নানা ধরনের হয়তো দেশীয় বিদেশি চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, দেন দরবার ইত্যাদি, অথবা অভ্যুত্থানের শক্তিগুলোর আকাঙ্ক্ষার চাপ থাকতে পারে। কিন্তু যদি প্র্যাকটিক্যালি এগুলো তো অনেক সময় হাইপোথেটিক্যাল আলোচনা, এগুলো আমরা কিছু বাস্তবতার নিরিখ আলাপ করি, কিছু আমরা গেস করি, কিছু আমরা শোনা কথার উপর বিশ্বাস করি। কিন্তু ধরুন এগুলোকে আলাদা করে রাখলাম, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ যদি আপনি চিন্তা করেন যে একটা নির্বাচন করার জন্য যেই পরিমাণে একটা দেশে যে পরিস্থিতি দরকার, সারা দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোল্ড করার জন্য, সেটা কি বিরাজ করছে কিনা? ধরেন পুলিশ বাহিনীর কথা বলেন, বা ইলেকশন কমিশনের সামর্থ্যের কথা বলেন, বা অ্যাডমিনিস্ট্রেশনে যেই ধরনের একটা মানে কি বলবো যে শক্তি দরকার, সেটা রাজনৈতিক দলগুলোর আচরণগত যে বিষয়, সেই বিষয়গুলো সব কিছু মিলিয়ে মানে লজিস্টিক প্রস্তুতি কি আসলে সরকারের আছে কিনা, বা পরিস্থিতি সেরকম বিরাজ করছে কিনা একটা ভালো নির্বাচন করে নতুন সরকার আনার ক্ষেত্রে? এটা তো যদি আপনি নির্বাচনটা সরকার ঘোষণা করে
এবং তার আগে যদি রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে যায় আর কি, দেখবেন যে 15 দিনের মধ্যে দেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে কতজন মানুষের জন্য একজন পুলিশ আছে? বাংলাদেশে 1 লক্ষ মানুষের জন্য খুব বেশি হলে 200-250 পুলিশ আছে। তো 200-250 পুলিশ দিয়ে 1 লক্ষ মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে? কিংবা ব্রিটিশ আমলে তো আরও কম ছিল, পেরেছে কেন? কারণ মানুষের ভেতরের শক্তিটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ যখন মনে করবে যে হ্যাঁ আমাদের পুলিশের উপর নির্ভর করতে হবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করতে হবে না, আমরা একটা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার মধ্যে যাব, দেখবেন একদম মনোভাব চেঞ্জ হওয়ার সাথে সাথে পরিস্থিতিটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা এই জন্য মনে করি এটা তো একটা উইশফুল থিঙ্কিং কথা বলছেন, কারণ আপনি ধরেন যে এক্সপেরিয়েন্স দেখেন, আপনার 3টা এক্সপেরিয়েন্স আপনি দেখেন। পয়লা বৈশাখ পুলিশকে যেভাবে পিটানো হচ্ছে, পুলিশকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে এখনো, সেটা তো ধরেন যে 5ই আগস্ট পূর্ববর্তী চিত্র আলাদা। আচ্ছা, এটা কেন করা হচ্ছে অথবা করার পরে তারা কিভাবে প্রশ্রয় পাচ্ছে সেটাও একটু দেখেন। আপনার উদাহরণ তো আছে, ঢাকায় একটা পাবলিশার্সের ওখানে মব তৈরি করতে গিয়েছিল, পুলিশ যখন বললো যেটা করা যাবে না, তা তো হয়নি। তো ফলে যদি রাষ্ট্র এই জায়গাটায় একটু মনে করে যে না এটা করতে দেবো না, তাহলে এগুলো করতে দিতে পারে না। কিন্তু রাষ্ট্র তো বারবারই বলছে, ইভেন আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও খুব জোরালো বক্তব্য আসছে যে মবের বিরুদ্ধে তারা। আপনি যেমন বক্তব্যের উপরে জোর দিচ্ছেন, আমি ঠিক জোর দিচ্ছি দৃষ্টান্তের উপরে, অ্যাকশনের উপরে। হ্যাঁ, অ্যাকশনের উপরে। সরকারের বক্তব্য এবং দৃষ্টান্ত মানুষ দুটোই দেখে। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, একটা উদাহরণ আমি দিই, জয়পুরহাটে মেয়েদের ফুটবল খেলাটা বন্ধ করে দিল কয়েকজন মানুষ এসে। এটা নিয়ে যখন সারা দেশে হইচই হলো, তৌহিদি জনতা, তারপরে যখন আবার খেলা হলো, আগের চেয়ে অনেক বেশি মানুষ এসে খেলা দেখলো। তাহলে যে মানুষকে একদিন উচ্ছৃঙ্খল বানিয়ে খেলা বন্ধ করে দেবেন হুমকি দেওয়া হলো, তার চেয়ে বেশি মানুষ এসে খেলা দেখলো কেন? তাহলে এখানেও একটু আমাদের জনগণের উপর আমাদের তো এই ভরসাটা আছে। জনগণকে যেমন খেপিয়ে তুলে ভুল পথে নিয়ে যাওয়া সহজ, আবার জনগণের কাছে একটা ভালো কথা বলে জনগণ ভালো কাজে সহযোগিতা করার দৃষ্টান্তও তো আছে। রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব কি জনগণের দুর্বলতাগুলোকে বাড়িয়ে তোলা, না জনগণের ভেতর যে অন্তর্নিহিত ভালো আকাঙ্ক্ষা আছে সেটাকে জাগিয়ে তোলা? তা রাষ্ট্র যদি সেই ভূমিকাটা পালন করে, আমরা দেখবেন যে নির্বাচনের ঘোষণা করার সাথে সাথেই এই পরিস্থিতি এরকম থাকবে না। আর ছোট্ট একটা কথা বলে শেষ করি। আজ কালকে একটা দল বলল যে নির্বাচনের পরিস্থিতি নাই। এই দলে কিন্তু একসময় বলেছিল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। এই দলে একবার বলেছিল ফেব্রুয়ারি, মানে রোজার আগে নির্বাচন দিতে হবে। কেন বলছে? তার মানে তারা তাদের সুবিধা, ভোটের অঙ্ক, ভোটের অঙ্ক না, ভোটবিহীন সুবিধার অঙ্ক। যতদিন না হয় ততদিন সুবিধা। হ্যাঁ, সেটাই। ফলে এটা যদি কারো প্রবণতার মধ্যে থাকে, সেটা প্রশাসনে যদি থাকে, সেটা পুলিশে যদি থাকে, সেটা সরকারে যদি থাকে, এবং যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে যদি থাকে, তাহলে তারা মনে করে নির্বাচন না করে যতদিন পারা যায়। সেটা তো এখন সব পক্ষই চেষ্টা করছে তাদের পক্ষে মানে ভাগটা নেওয়ার জন্য। হ্যাঁ, এটা যখন থাকে তখন সরকারের ভূমিকা হয় নিরপেক্ষ। কিন্তু সরকার যদি আবার কোনো পক্ষপাতিত্ব করতে থাকে, তাহলে কিন্তু পরিস্থিতিটা আর স্বাভাবিক থাকে না। সরকার সন্দেহের তালিকার মধ্যে পড়ে যায়। আমরা এই জন্য বলতে চাই যে আচ্ছা ধরুন নির্বাচন হলে দেশের কি একদম মানে আকাশ কুসুম সব চাওয়াগুলো পূরণ হয়ে যাবে আর সব মানে আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন ঘটবে? তা ঘটবে না। নির্বাচনের মধ্যে দিয়ে যেটা ঘটবে, যে সরকারই ক্ষমতায় আসবে সে একটা জবাবদিহিতার মধ্যে পড়বে। আমরা মনে করি গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জবাবদিহিতা। এই জবাবদিহিতার মধ্যে আনা দরকার। ডেফিনেটলি নির্ভর আপনারা শেষ করবেন, কিন্তু রতন ভাই আপনার কাছে ছোট্ট করে জিজ্ঞেস করে যাই, জাস্ট 30 সেকেন্ড বললেন, এইটা আপনি এই অন্তর্বর্তী সরকারের কাছে আসলে কোনো কিছুই আপনি আশা করতে পারেন কি না? কারণ এই সরকার তো অন্তর্গতভাবে তারা নিজেদেরকে এমপ্লয়ি ভাবছে, দে আর নট এমপ্লয়ার। সাধারণত উনি যদি ইন্টারনালি যদি উনি এমপ্লয়ার হতেন, মানে কর্তৃপক্ষ ভাবতেন নিজেকে, উনি কর্তৃপক্ষ না ভেবে উনি কিন্তু এই অভ্যুত্থান শক্তিগুলোর দ্বারা নিয়োজিত একটা কেয়ারটেকিং, মানে উনি সেই জন্য ইন্টারনালি তারা এই পাওয়ারটা আসলে অনুভব করেন কিনা, যে না ইয়েস আমি এই কাজগুলো, এই শৃঙ্খলাগুলো আনবো এবং আমি সমাজে একটা অর্ডার রেস্টোর করবো। উনি সবসময় স্টেক হোল্ডারদের উপর ছেড়ে দিয়েছেন, আপনারা যেভাবে চাইবেন সেভাবেই হবে। এটা কি একটা দুর্বলতা না সবলতা? তাহলে তো আপনি একটা মেরুদণ্ডের প্রশ্ন তুললেন। এটা তো মেরুদণ্ডের প্রশ্ন। যদি আপনি কনসেপচুয়ালি এটা চিন্তা করেন। কনসেপচুয়ালি এটা হয় না। আমি এবং মনিয়াপা মিলে আপনাকে দায়িত্ব দিলাম, ভাই আপনি যা ভালো মনে করেন সেটা করেন। তখন আপনার উপর একটা নৈতিক দায়িত্ব এসে যায়। তখন আপনি শুধু আমার দ্বারা নিয়োগকৃত না, তখন আপনি আমাদের কনসেন্ট নিয়েছেন, কিন্তু আপনার ইন্টিগ্রিটিটা তখন প্রমাণিত হবে। আমাদের কনসেন্টটাকে নিয়ে আপনি আপনার ইন্টিগ্রিটি, আপনার মানে কোয়ালিটি, আপনার এফিসিয়েন্সি সব দিয়ে
আমার সব আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন না, কিন্তু আমরা অন্তত এইটুকু বিশ্বাস করতে কিন্তু আপনি পারবো মেরুদণ্ডটা সোজা আছে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। জি আমি জাস্ট আপনার কাছে জানা যে আপনি ওভারঅল দেখে একটা বড় দল হিসেবে অনেক হতাশার কথা আসছে অনেকে, কিন্তু সব কিছু ওভারকাম করে কোনো পজিটিভ হেডওয়ে পজিটিভ ডিরেকশন আপনি দেখেন? দেখেন, বিএনপি সর্বোচ্চ পজিটিভ চিন্তা করে এই সরকারকে ছাড় দিচ্ছে। আপনার অনেকেই কিন্তু 13 তারিখ থেকেই বলা শুরু করেছিল, বা তার আগে থেকে যখন থেকে শুনেছে যে বিএনপির সাথে একটা বৈঠক হতে চলেছে, তখন থেকেই বলছে যে এটা একটা ব্লাফ দেওয়া। বিএনপি কিন্তু সেই কথায় পা দেয় না। বিএনপি এই জায়গায় প্রমাণ করেছে যে বিশ্বাস করিয়া ঠকাও ভালো। তো এই যে বিশ্বাস করেছে, বিশ্বাসের মর্যাদা কিন্তু আমরা এখন থেকে দেখা শুরু করছি। এখন পর্যন্ত কিন্তু ইসি কি বলেছে যে আমি এখনও ওই আদিষ্ট হই নাই, নাম্বার 1। নাম্বার 2, 3 মাস 4 মাস আগে ছাড়া আমি কিছু বলতে পারি না। তো এই যে বলেছে তাকে, এবং ইসি হঠাৎ করে দেখা করতে গেলেন, দেখা করতে গিয়ে যে কথাগুলো হয়, সরকার প্রধানের সাথে সিইসি দেখা করবে, এটা পত্রপত্রিকায় আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া দেখাবে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে বঞ্চিত হলাম। প্রত্যেকেই আপনারা কি করলেন, স্টিল ছবি দিলেন, আপনারা ওই ছবি পর্যন্ত সংগ্রহ করতে পারলেন না। তো তাদের কি কথা হয়েছে আমরা জানি না। এবং এরপরে যখন আমরা যে দলগুলো বলেছিল ঈদের রোজার আগে নির্বাচন সম্ভব, যে দলগুলো বলেছিল ডিসেম্বরের মধ্যেই সম্ভব, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এই যে পিছিয়ে যাচ্ছে মানে তারা এক ধরনের মেন্টালিটি নিয়ে এগোচ্ছে যে তারা আন্দোলন করবে, তারা বলবে, এবং সরকার হয়তো এটার জন্যই বসে আছে। আমার কথা সত্য অসত্য হলে আমি খুব খুশি হব, কারণ জাতির ক্রান্তি লগ্নে, জাতির ভালোর লক্ষ্যে আমরা কাজ করতে চাই। সেখানে নির্বাচনটা যদি দেন তাহলে তাদের জন্যও মঙ্গল, তাদেরও কোথায় থাকতে হবে কোথায় থাকতে হবে না এই নিয়ে চিন্তা করতে হবে না। বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু ভীষণ খারাপ, প্রত্যেকেই কিন্তু পালিয়ে গেছে। আপনি দেখেন 1-11 যারা ছিল তারাও কেউ নাই দেশে, এবং এই যে 2-11 যে হলো, 2-11 এরাও কিন্তু দেশে নাই, যারা ছিল 1-2-3 মাস পর্যন্ত পালাইছে। সেই জায়গা থেকে বলতে চাই, ওনাদের অবস্থাও যেন এমন না হয়, ওনাদের অবস্থা যেন সাধারণভাবে উনি আরেকজন মিলেমিশে একসঙ্গে মিটিংয়ে বসতে পারি, এটা যেন ওনারা ব্যবস্থা। ধন্যবাদ। আজকে আর এগোতে পারছি না। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এবং জনাব রাজিকুজ্জামান রতন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই আলোচনা চলমান, নিশ্চয়ই সব আলোচনা, সব কনফিউশন, সব সন্দেহ, সব অবিশ্বাস, সব বিভাজন, সেগুলো নিরসন ঘটবে, এবং প্রতিনিয়ত এই আলোচনার মাধ্যমে আমরা একটা সুন্দর পথ নির্দেশ পাবো, যে পথ নির্দেশনার মাধ্যমে দেশে সুন্দর শৃঙ্খলা আসবে, অর্থনৈতিক প্রোগ্রেস হবে, এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে রূপান্তরের পথ, যে প্রক্রিয়া, সেটি উন্মোচিত হবে, এবং মানুষ আগামী দিনে তাদের স্বপ্নের জায়গাগুলো, আকাঙ্ক্ষার জায়গাগুলো পূরণ করতে সক্ষম হবে। সেই আশাবাদ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানে দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।